গভীর রাত, চারদিক নিস্তব্ধ। হঠাৎ দূরে দেখা গেল আগুনের লেলিহান শিখা। অন্ধকারের বুক চিরে দাউ দাউ করে জ্বলছে একটি বিশাল ক্রস। আর সেই আগুনের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে অদ্ভুত পোশাক পরা একদল মানুষ। তাদের পরনে আপাদমস্তক সাদা জোব্বা, মাথায় ত্রিকোণাকৃতি সাদা টুপি, আর মুখ ঢাকা। শুধুমাত্র দুটো চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, যেন নরক থেকে উঠে আসা কোনো প্রেতাত্মার দল। কিন্তু এরা কোনো প্রেতাত্মা নয়, এরা রক্ত মাংসের মানুষ, কিন্তু তাদের কাজ ছিল শয়তানের চেয়েও ভয়ানক। আমেরিকার ইতিহাসে তাদেরকে বলা হয় দ্য ইনভিজিবল এম্পায়ার বা অদৃশ্য সাম্রাজ্য। কিন্তু বিশ্ব এদেরকে চেনে এক নামে, তা হচ্ছে কু ক্ল্যাক্স ক্ল্যান, সংক্ষেপে কে কে কে। আমরা পুরো ভিডিও জুড়ে এদেরকে কে 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 নামেই প্রকাশ করে যাব। প্রায় ১৫০ বছর ধরে এই নামটি শুনলেই আমেরিকার কৃষ্ণাঙ্গ মানুষেরা শিউরে উঠত। খুন, ধর্ষণ, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া এমন কোনো অপরাধ নেই যা তারা করেনি। আজকের ভিডিওটিতে আমরা জানব কিভাবে মাত্র ৬ জন তরুণের একটি সাধারণ আড্ডা থেকে জন্ম নিল পৃথিবীর অন্যতম কুখ্যাত এক বর্ণবাদী সংগঠন। কিভাবে তারা আমেরিকার রাজনীতি ও সমাজকে প্রায় ১৫০ বছর ধরে বিষাক্ত করে রেখেছিল। ১৮৬৫ সাল আমেরিকার ইতিহাসের পাতায় এক গভীর ক্ষতচিহ্ন। ৪ বছর ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার সবেমাত্র শেষ হয়েছে। উত্তরের ইউনিয়ন বাহিনীর কাছে দক্ষিণের কনফেডারেট সেনাবাহিনী শোচনীয়ভাবে পরাজিত। দক্ষিণের সাজানো গোছানো তুলো ক্ষেতগুলো তখন ধ্বংসস্তূপ, শহরগুলো পুড়ে ছাই, আর বাতাসে তখন বারুদের পোড়া গন্ধ। কিন্তু তার চেয়েও বেশি পোড়া গন্ধ ছিল দক্ষিণের শ্বেতাঙ্গদের মনে, পরাজয়ের অপমান আর গ্লানির গন্ধ। ঠিক এই বিষাক্ত সময়ে টেনেসির ছোট্ট শহর পুলাস্কিতে জন্ম নিতে যাচ্ছিল এমন এক শক্তি, যা আগামী ১০০ বছর ধরে আমেরিকার বুকে ত্রাসের রাজত্ব কায়েম করবে। দিনটি ছিল ১৮৬৫ সালের ২৪শে ডিসেম্বর, বড়দিনের ঠিক আগের রাত। কিন্তু পুলাস্কি শহরে কোনো উৎসবের আমেজ ছিল না। কাজ নেই, অর্থ নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। এমন এক পরিস্থিতিতে ৬ জন তরুণ কনফেডারেট অফিসার অলস সময় কাটাচ্ছিল। তারা সবাই ছিল উচ্চশিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাদের নামগুলো ইতিহাসের পাতায় কুখ্যাত হয়ে আছে। তারা হলেন জন সি লেস্টার, জন বি কেনেডি, জেমস আর ক্রো, ফ্রাঙ্কো ম্যাককর্ড, রিচার্ড আর রিড এবং জেমস কেলভিন জোন্স। যুদ্ধের ময়দানে তারা হেরে গেছে, কিন্তু তাদের রক্তে তখনও যৌবনের উত্তেজনা। জেমস থমাস জোন্সের ল অফিসে বসে আড্ডা দিতে দিতে তারা ভাবছিল এই একঘেয়েমি সময় কাটানোর জন্য কি করা যায়। হঠাৎ একজন প্রস্তাব দিল, চলো আমরা একটা গোপন ক্লাব বা সোসাইটি তৈরি করি। উদ্দেশ্য ছিল নিছক মজা করা, আড্ডা দেওয়া এবং অদ্ভুত সব কাণ্ড কারখানা করে সময় কাটানো। কিন্তু ক্লাবের তো একটা নাম থাকা দরকার ছিল। তা নিয়ে শুরু হলো জল্পনা কল্পনা। তাদের মধ্যে অনেকেই গ্রিক ভাষায় দক্ষ ছিল। একজন প্রস্তাব করল গ্রিক শব্দ কুক্লোস, যার অর্থ হলো বৃত্ত বা চক্র। অর্থাৎ তারা ৬ জন মিলে একটি অটুট বন্ধুত্বের বৃত্ত তৈরি করেছে। শব্দটি সবার পছন্দ হলো, কিন্তু তারা চাইল নামটাকে আরেকটু রহস্যময় করতে। তাই কুক্লোস শব্দটিকে ভেঙে তারা কু ক্ল্যাক্স এবং তাদের বংশ পরম্পরা বা জাতিগত ঐতিহ্যের প্রতীক হিসেবে শেষে জুড়ে দিল ক্ল্যান শব্দটি। এভাবেই জন্ম নিল কু ক্ল্যাক্স ক্ল্যান বা কে কে কে। শুরুতে তাদের কার্যক্রম ছিল একেবারেই অদ্ভুত এবং বলা চলে হাস্যকর। তারা জানত দক্ষিণের গ্রামের মানুষগুলো, বিশেষ করে সদ্যমুক্ত হওয়া দাসেরা অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন। এই সুযোগটাই তারা নিল। তারা ঠিক করল রাতের অন্ধকারে তারা এমন বেশ ধরবে যাতে মানুষ তাদের চিনতে না পারে এবং ভয় পায়। তারা নিজেদের আপাদমস্তক সাদা চাদরে মুড়িয়ে ফেলল, বালিশের কভার কেটে বানালো মুখোশ, যেখানে শুধু চোখ ও মুখের জন্য ছিদ্র রাখা ছিল। কারোর মাথায় লম্বা শিং, কেউ বা নকল দাড়ি লাগিয়ে সাজলো অদ্ভুত সব জংলি প্রাণী। রাতের গভীর নিস্তব্ধতা ভেঙে ঘোড়ার ঘোরের আওয়াজ শোনা যেত। সাদা চাদরে মোড়ানো ঘোড়ায় চড়ে সাদা পোশাকে আবৃত এই ৬ তরুণ যখন গ্রামের মেঠো পথ দিয়ে যেত, তখন দূর থেকে মনে হতো যেন বাতাস চিরে একদল প্রেতাত্মা ভেসে আসছে। তারা সদ্য মুক্ত হওয়া কৃষ্ণাঙ্গদের কুঁড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়াতো এবং অদ্ভুত ভুতুড়ে গলায় কথা বলতো। তাদের একটি বিখ্যাত মজা বা ট্রিক ছিল, তাদের পোশাকের নিচে একটি লম্বা রবার টিউব লুকিয়ে রাখত, যা যুক্ত ছিল একটি বড় থলির সাথে। কোনো কৃষ্ণাঙ্গ মানুষের সামনে গিয়ে তারা বলতো, আমি তৃষ্ণার্ত, আমাকে ১ বালতি পানি দাও। ভয়ে কাঁপতে কাঁপতে সেই ব্যক্তি যখন পানি দিত,
তখন তার পুরো বালতির পানি এক নিঃশ্বাসে খেয়ে ফেলার ভান করত। আসলে পানি চলে যেত সেই লুকানো থলিতে। এরপর ভুতুড়ে গলায় বলতো, আহা, শাইলোর যুদ্ধে মারা যাওয়ার পর থেকে আজ প্রথম পানি খেলাম। সরল মনা কৃষ্ণাঙ্গ মানুষেরা ভাবত এরা সত্যিই কনফেডারেট সৈন্যদের অতৃপ্ত আত্মা, যারা নরক থেকে ফিরে এসেছে। ভয়ে তারা দৌড়ে পালাতো, আর এই দৃশ্য দেখে ক্ল্যান সদস্যরা অট্টহাসিতে ফেটে পড়ত। প্রথম কয়েক মাস ছিল এটি নিছকই একটি প্র্যাঙ্ক বা মজা, কিন্তু খুব দ্রুতই এই মজার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটি বেরিয়ে আসতে শুরু করল। 1866 সালের দিকে আমেরিকার রাজনৈতিক প্রেক্ষাপট খুব দ্রুত বদলাতে থাকে। ওয়াশিংটন থেকে সরকার নতুন আইন পাশ করে যে দাসেরা এতদিন পশুর মতো জীবনযাপন করত তাদের দেয়া হলো নাগরিকত্ব, দেয়া হলো শ্বেতাঙ্গদের সমান অধিকার, এমনকি তাদের ভোট দেওয়ার অধিকারও দেওয়া হলো। এই পরিবর্তন দক্ষিণে শ্বেতাঙ্গরা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাদের দীর্ঘদিনের আভিজাত্য এবং অহংকারে ছিল এটি একটি বিশাল আঘাত। তারা দেখল তাদের চোখের সামনে তাদেরই প্রাক্তন দাসেরা এখন মাথা উঁচু করে হাঁটছে, নির্বাচনে দাঁড়াচ্ছে। এই ক্ষোভ থেকেই তাদের মনে জন্ম নিল এক জিজ্ঞাসা। তারা বুঝতে পারল তাদের এই ভৌতিক নাটক বা মজা আসলে কৃষ্ণাঙ্গদের মনে গভীর ভয় সৃষ্টি করেছে। তারা ভাবল, আমরা যদি এই ভয় দেখিয়ে ওদেরকে ভোট কেন্দ্র থেকে দূরে রাখতে পারি, তাহলে এটি কেন নয়। এভাবেই 1867 সালের দিকে সেই নির্দোষ আড্ডার ক্লাবটি রূপ নিল এক সংগঠিত সন্ত্রাসী বাহিনীতে। ন্যাশভিলে আয়োজিত এক গোপন মিটিংয়ে কু ক্ল্যাক্স ক্ল্যানকে একটি সংগঠিত রূপ দেওয়া হলো। তারা নিজেদেরকে এই সংগঠনের নাম দিল দ্য ইনভিজিবল এম্পায়ার অফ দ্য সাউথ, অর্থাৎ দক্ষিণের অদৃশ্য সাম্রাজ্য। তাদের নেতার পদবি দেওয়া হলো গ্র্যান্ড উইজার্ড, আর এই পদের জন্য বেছে নেওয়া হলো কনফেডারেট আর্মির সাবেক এক দুর্ধর্ষ জেনারেল নাথান বেডফোর্ড ফরেস্টকে। নাথান বেডফোর্ড ফরেস্টের নেতৃত্বে ক্ল্যান ছড়িয়ে পড়ল দাবানলের মতো। টেনেসির গণ্ডি পেরিয়ে আলাবামা, জর্জিয়া, মিসিসিপি এবং সাউথ ক্যারোলিনার হাজার হাজার শ্বেতাঙ্গ যুবক ক্ল্যানে যোগ দিতে শুরু করল। তাদের উদ্দেশ্য এখন আর শুধু ভয় দেখানো নয়, তাদের উদ্দেশ্য শ্বেতাঙ্গ আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করা এবং কৃষ্ণাঙ্গদের মানসিকভাবে ও শারীরিকভাবে ধ্বংস করা। শুরু হলো এক বিভীষিকাময় অধ্যায়। ক্ল্যান সদস্যরা তাদের সাদা পোশাকের ব্যবহার অব্যাহত রাখল, কিন্তু এবার আর মজা করার জন্য নয়, পরিচয় গোপন করে হত্যা করার জন্য। তারা রাতের আঁধারে দল বেঁধে হানা দিত কৃষ্ণাঙ্গদের বাড়িতে। তাদের হাতে থাকত চাবুক, বন্দুক আর দড়ি। তারা টার্গেট করত সেই সব কৃষ্ণাঙ্গ নেতাদের যারা রাজনীতিতে সক্রিয় ছিল বা যারা সমাজে একটু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করত। তাদের ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে পরিবারের সামনেই বেধড়ক পেটানো হতো। তাদের স্কুলগুলো পুড়িয়ে দেওয়া হতো যাতে কৃষ্ণাঙ্গ শিশুরাও শিক্ষা না পায়। চার্চগুলো জ্বালিয়ে দেওয়া হতো, কারণ চার্চ ছিল তাদের ঐক্যের প্রতীক। কিন্তু সবচেয়ে ভয়ানক শাস্তি ছিল লিঞ্চিং। গভীর রাতে কোনো নিরপরাধ কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হতো নির্জন বনের ভিতরে। তারপর কোনো বড় গাছের ডালে দড়ি দিয়ে ঝুলিয়ে তাকে হত্যা করা হতো। লাশটি সেখানেই ঝুলে থাকতো দিনের পর দিন, যাতে বাকিরা সেটা দেখে ভয়ে কুঁকড়ে যায়। এই দৃশ্য ছিল এতটাই পৈশাচিক যে নরকও বোধহয় লজ্জা পেত। শুধু কৃষ্ণাঙ্গরাই নয়, ক্ল্যানের টার্গেট ছিল কার্পেটবার্গস, অর্থাৎ উত্তরের যে শ্বেতাঙ্গরা দক্ষিণে এসে কৃষ্ণাঙ্গদের সাহায্য করেছিল। ক্ল্যান তাদেরও উপর নির্মম অত্যাচার চালাত। 1868 সালের নির্বাচনের আগে ক্ল্যানের সন্ত্রাস চূড়ান্ত রূপ ধারণ করল। লুইজিয়ানাতে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তারা প্রায় 2000 মানুষকে হত্যা বা আহত করল, যা একমাত্র উদ্দেশ্য ছিল কৃষ্ণাঙ্গদের ভোটদানে বিরত রাখা। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে খোদ নাথান বেডফোর্ড ফরেস্ট, যিনি ছিলেন ক্ল্যানের সর্বোচ্চ নেতা, তিনিও বিচলিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন সংগঠনটি আর কোনো আদর্শিক বা রাজনৈতিক সংগঠন নেই, এটি একদল ডাকাত আর খুনির আখড়ায় পরিণত হয়েছে। 1869 সালে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ল্যানকে বিলুপ্ত ঘোষণা করেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শয়তানকে বোতল থেকে বের করা হয়েছে, তাকে আর ভেতরে ঢোকানো সম্ভব নয়। স্থানীয় ক্ল্যানগুলো ফরেস্টের নির্দেশ অমান্য করে তাদের তাণ্ডব চালিয়ে যেতে থাকল। অবশেষে ওয়াশিংটন ডিসি নড়েচড়ে বসল। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট এবং গৃহযুদ্ধের নায়ক
ইউলিসিস এস গ্রান্ট বুঝতে পারেন দক্ষিণের এই অরাজকতা থামাতে হলে কঠোর হতে হবে। 1871 সালে মার্কিন কংগ্রেসে পাশ হল কুখ্যাত কু ক্ল্যাক্স ক্ল্যান অ্যাক্ট। এই আইনে প্রেসিডেন্টকে বিশেষ ক্ষমতা দেওয়া হয় প্রয়োজনীয় সেনাবাহিনী ব্যবহার করে ক্ল্যানকে দমন করার। প্রেসিডেন্ট গ্র্যান্ট বিন্দুমাত্র দেরি করেননি। তিনি সাউথ ক্যারোলিনায় সামরিক আইন জারি করেন। হাজার হাজার ফেডারেল সৈন্য নামিয়ে দেওয়া হয় ক্ল্যান অধ্যুষিত এলাকাগুলোতে। শুরু হয় ব্যাপক ধরপাকড়, শত শত ক্ল্যান সদস্যকে গ্রেফতার করা হয়, তাদের মুখোশ খুলে জনসম্মুখে আনা হয়, অনেককে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়। 1872 সালের মধ্যে মনে হলো কু ক্ল্যাক্স ক্ল্যান নামক এই বিষবৃক্ষটি উপড়ে ফেলা হয়েছে। তাদের রাতের ঘোরদৌড় বন্ধ হলো, আগুনের লেলিহান শিখা নিভে গেল। আমেরিকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা ভাবল এই দুঃস্বপ্ন বুঝি চিরতরে শেষ হলো। কিন্তু তারা একটি ভুল করেছিল। তারা ভেবেছিল সংগঠন ভেঙে দিলেই বুঝি মতাদর্শ মরে যায়। সাপের মাথা থেতলে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু তার বিষ দাঁতগুলো রয়ে গিয়েছিল সমাজের গভীরে। ক্ল্যানের সদস্যরা তাদের সাদা পোশাক আলমারিতে তুলে রাখল বটে, কিন্তু তাদের মনের ঘৃণাটুকু সযত্নে লালন করতে থাকল। অপেক্ষায় থাকলো পরবর্তী সুযোগের। তারা জানত ইতিহাস তাদের আবার ডাকবে, আর সেই ডাক যখন আসবে তখন তারা আবার ফিরবে আরও ভয়ানকভাবে, আরও বিধ্বংসী রূপ নিয়ে। 1871 সালে সরকার যখন কঠোর হাতে কু ক্ল্যাক্স ক্ল্যানকে দমন করল, তখন সবাই ভেবেছিল এই অন্ধকার অধ্যায় বুঝি শেষ। প্রায় 4 দশক ধরে ক্ল্যান শব্দটি ইতিহাসের পাতা থেকে মুছে গিয়েছিল। আমেরিকার মানুষ ভুলে যেতে শুরু করেছিল সেই সাদা পোশাক পরা বিভীষিকার কথা। কিন্তু তারা জানত না আগ্নেয়গিরি সুপ্ত থাকে, কিন্তু মরে যায় না। ছায়ের নিচে তখন আগুন দিকি দিকি করে জ্বলছিল। 1915 সালের থ্যাঙ্কসগিভিং রাতের কথা। জর্জিয়ার আটলান্টার অদূরে বিশাল এক পাথরের পাহাড়, স্টোন মাউন্টেন। হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইছে। সেই গভীর রাতে 15 জন লোক পাথরের খাড়া পাহাড় বেয়ে চূড়ায় উঠল। তাদের নেতৃত্বে ছিলেন উইলিয়াম জোসেফ সিমন্স, একজন প্রাক্তন মেথডিস্ট যাজক এবং ইতিহাস অধ্যাপক। পাহাড়ের চূড়ায় উঠে তারা বড় বড় পাথর সাজিয়ে একটি বেদি তৈরি করল। তার উপর স্থাপন করা হলো একটি বিশাল কাঠের ক্রুশ। সিমন্স দেশলাই জেলে সেই ক্রুশে আগুন ধরিয়ে দিলেন। দাও দাও করে জ্বলে উঠল আগুন। অন্ধকারের বুক চিরে সেই আগুনের লেলিহান শিখা যেন ঘোষণা করল নতুন এক যুদ্ধের। বাইবেল হাতে নিয়ে সিমন্স চিৎকার করে বললেন, আমি ঘোষণা করছি, কু ক্ল্যাক্স ক্ল্যান আবার জেগে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, 40 বছর পর হঠাৎ কেন এই পুনরুত্থান? এর উত্তর লুকিয়ে আছে একটি সিনেমায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কোনো এক রাজনৈতিক ভাষণ বা যুদ্ধ নয়। একটি সিনেমার কারণে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় বর্ণবাদী আন্দোলন আবার মাথাচাড়া দিয়ে ওঠে। সিমন্সের এই নাটকীয় পুনরুত্থানের মাত্র কয়েক সপ্তাহ পরেই মুক্তি পায় হলিউডের ইতিহাসের অন্যতম বিতর্কিত সিনেমা দ্য বার্থ অফ আ নেশন। পরিচালক ডি.ডব্লিউ. গ্রিফিথের এই সিনেমাটি ছিল চলচ্চিত্র নির্মাণের দিক থেকে এক মাস্টারপিস, কিন্তু এর বিষয়বস্তু ছিল বিষাক্ত। সিনেমায় দেখানো হয় গৃহযুদ্ধের পর কৃষ্ণাঙ্গরা আমেরিকার দক্ষিণাঞ্চলকে ধ্বংস করে দিচ্ছে, শ্বেতাঙ্গ নারীদের সম্মানহানি করছে, আর ঠিক সেই মুহূর্তে রক্ষাকর্তা হিসেবে পর্দায় হাজির হয় কু ক্ল্যাক্স ক্ল্যান বা কে। ঘোড়ায় চড়ে বীর দর্পে তারা এসে শ্বেতাঙ্গ সমাজকে রক্ষা করে। সিনেমার প্রভাব ছিল জাদুর মতো। দর্শক আসনে বসে থাকা শ্বেতাঙ্গ মানুষগুলো পর্দার ক্ল্যান সদস্যদের দেখে হাততালি দিতে শুরু করে। তারা এই কাল্পনিক গল্পকে বাস্তব ইতিহাস বলে বিশ্বাস করে ফেলে। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে খোদ আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন হোয়াইট হাউসে বসে এটি প্রদর্শনী করেন। এই সিনেমাটি ছিল উইলিয়াম জোসেফ সিমন্সের জন্য আকাশের চাঁদ। তিনি সিনেমার হলগুলোর বাইরে ক্ল্যানের প্রচারপত্র বিলি করতে শুরু করেন। সিনেমার টিকিটের সাথে ক্ল্যানের মেম্বারশিপ ফর্মও বিক্রি হতে লাগলো। হাজার হাজার মানুষ যারা সিনেমা দেখে আবেগে আপ্লুত হয়েছিল, তারা দলে দলে ক্ল্যানে যোগ দিতে শুরু করে। তবে এই দ্বিতীয় ক্ল্যান তাদের পূর্বপুরুষদের চেয়েও অনেক বেশি চতুর ও আধুনিক। প্রথম ক্ল্যান ছিল শুধুমাত্র দক্ষিণাঞ্চলের এবং তাদের শত্রু ছিল মূলত কৃষ্ণাঙ্গরা। কিন্তু সিমন্স এবং তার সহযোগীরা বুঝতে পেরেছিলেন ক্ষমতা বাড়াতে হলে শত্রুর তালিকাও বাড়াতে হবে।
প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকা তখন এক ধরনের জাতীয়তাবাদী উন্মাদনা চলছে। ক্ল্যান এই সুযোগটি নিল। তারা স্লোগান তুলল, আমেরিকা ফার্স্ট, 100% আমেরিকানিজম। তারা প্রচার করতে শুরু করল যে আমেরিকা বিপদে আছে, আর এই বিপদের কারণ হিসেবে তারা চিহ্নিত করল ইহুদি, ক্যাথলিক এবং নতুন আসা অভিবাসীদের। তারা সাধারণ মানুষকে বোঝাতে লাগল, ক্যাথলিকরা পোপের কথা শোনে, আমেরিকার প্রেসিডেন্টের কথা নয়। ইহুদিরা ব্যাংক দখল করে নিচ্ছে, আর অভিবাসীরা আমাদের চাকরি কেড়ে নিচ্ছে। এই ভয়ের রাজনীতি বা ফিয়ার মঙ্গার স্ট্র্যাটেজি দারুণ কাজে দিল। 1920-এর দশকের মধ্যে কু ক্ল্যাক্স ক্ল্যান আর কোনো গোপন সংগঠন রইল না। এটি পরিণত হলো একটি বিশাল কর্পোরেট ব্যবসায়। হ্যাঁ, এটি ছিল একটি পিরামিড স্কিম বা মাল্টি লেভেল মার্কেটিং এর মতো। যোগ দেওয়ার জন্য $10 ফি লাগত, যা আজকের দিনে প্রায় $150 সমান। এই টাকার একটি অংশ পেত রিক্রুটার বা নিয়োগকারী, বাকি অংশ চলে যেত উপরের নেতাদের পকেটে। ক্ল্যানের পোশাক বা সাদা রোব বিক্রি করেও নেতারা কোটি কোটি টাকা কামাত। এই ব্যবসায়িক বৃদ্ধি এবং ঘৃণার রাজনীতির মিশ্রণে 1924 সালের মধ্যে ক্ল্যানের সদস্য সংখ্যা পৌঁছালো প্রায় 40 থেকে 50 লক্ষে। এটি ছিল এক অকল্পনীয় সংখ্যা। কারা ছিল এই সদস্য? শুধু কি অশিক্ষিত গ্রামের মানুষ? একদমই না। ডাক্তার, আইনজীবী, বড় ব্যবসায়ী, এমনকি থানার পুলিশ অফিসার এবং চার্চের যাজকরাও গর্বের সাথে ক্ল্যানের সদস্য হতেন। ইন্ডিয়ানা, ওহাইও এবং ওরেগনের মতো উত্তরের রাজ্যগুলোতেও ক্ল্যান হয়ে উঠল অঘোষিত সরকার। অনেক অঙ্গরাজ্যের গভর্নর এবং সিনেটররা নির্বাচিত হতেন ক্ল্যানের সমর্থনে। বলা হতো, ক্ল্যানের আশীর্বাদ ছাড়া কেউ নির্বাচনে জিততে পারত না। তাদের ক্ষমতার চূড়ান্ত প্রদর্শনী দেখা গেল 1925 সাল এবং 1926 সালের মধ্যে। ওয়াশিংটন ডিসির পেনসিলভেনিয়ায় অ্যাভিনিউতে আয়োজন করা হলো ক্ল্যানের বিশাল কুচকাওয়াজ। সাধারণ ক্ল্যান সদস্যরা মুখোশ পরে থাকে, কিন্তু সেদিন তারা এতটাই আত্মবিশ্বাসী ছিল যে হাজার হাজার সদস্য মুখোশ ছাড়াই বুক ফুলিয়ে হোয়াইট হাউসের সামনে দিয়ে মার্চ করে গেল। আকাশের দিকে তাকালে দেখা যেত শুধু সাদা পোশাকের সমুদ্র। তাদের হাতে ছিল আমেরিকার পতাকা। তারা বিশ্বকে বুঝিয়ে দিল, আমরাই আমেরিকা, আমরাই আইন। বাইরে তারা নিজেদেরকে নৈতিকতার রক্ষক বা মোরাল পুলিশ হিসেবে দাবি করত। তারা মদ, জুয়া এবং পরকীয়ার বিরুদ্ধে কথা বলত, কিন্তু এই সাধু সাজার আড়ালে চলত তাদের পৈশাচিক কার্যক্রম। রাতের আধারে তারা তাদের শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ত। কৃষ্ণাঙ্গদের উপর নির্যাতন তো ছিলই, তার সাথে যুক্ত হলো ইহুদি, ক্যাথলিকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা। তারা নাইট রাইডিং বা রাতের অভিযানের নামে মানুষকে অপহরণ করত। কাউকে নগ্ন করে আলকাতরা এবং পাখির পালক মেখে রাস্তায় ঘোরানো হতো। কাউকে উত্তপ্ত লোহা দিয়ে শরীরে কে 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 লিখে দেওয়া হতো। ফ্লোরিডাতে ভোট দেওয়ার অপরাধে কৃষ্ণাঙ্গদের হত্যা করে রাস্তার ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রাখা হতো। ক্ল্যানের এই সন্ত্রাস থেকে রেহাই পেত না শ্বেতাঙ্গরাও। কোনো শ্বেতাঙ্গ নারী যদি তাদের নৈতিকতার মাপকাঠিতে না টিকত, কিংবা কোনো শ্বেতাঙ্গ পুরুষ যদি ক্ল্যানের বিরোধিতা করত, তবে তাদেরও নির্মম শাস্তির মুখে পড়তে হতো। কিন্তু প্রবাদ আছে, পাপ পাপ কেউ ছাড়ে না। ক্ল্যানের এই বিশাল সাম্রাজ্যের পতন কোনো বাইরের শত্রুর হাতে হয়নি, হয়েছিল তাদের নিজেদের ভণ্ডামি এবং দুর্নীতির কারণে। বাইরে তারা যতই নৈতিকতার বলি আওড়াত, ভেতরে তাদের নেতারা ছিল চূড়ান্ত দুশ্চরিত্র। টাকার ভাগ বাটোয়ারা নিয়ে নেতাদের মধ্যে মারামারি লেগেই থাকত। তবে ক্ল্যানের কফিনের শেষ পেরেকটি ঠুকে দেন ইন্ডিয়ানা রাজ্যের গ্র্যান্ড ড্রাগন বা প্রধান নেতা ডিসি স্টিফেনসন। স্টিফেনসন ছিলেন সেই সময়ের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। তিনি গর্ব করে বলতেন, আমি ইন্ডিয়ানার আইন। কিন্তু 1925 সালে তার বিরুদ্ধে এক জঘন্য অভিযোগ ওঠে। তিনি মেস ওভারহোল্টজার নামের এক তরুণ স্কুল শিক্ষিকাকে অপহরণ করেন। ট্রেনের কামরায় আটকে রেখে তাকে দিনের পর দিন ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন। মেয়েটি এতটাই আঘাত পেয়েছিল যে সে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। মারা যাওয়ার আগে মেজ তার জবানবন্দিতে স্টিফেনসনের এই পৈশাচিকতার বিবরণ দিয়ে যান।
এই ঘটনা পুরো আমেরিকাকে নাড়িয়ে দেয়। যে সংগঠন নিজেকে নারীদের রক্ষাকর্তা এবং নৈতিকতার প্রতীক হিসেবে দাবি করত, তাদের প্রধান নেতার এই রূপ দেখে সাধারণ সদস্যরা ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। স্টিফেনসনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জেলে বসে তিনি ক্ল্যানের অনেক গোপন নীতির কথা ফাঁস করে দেন, যার ফলে অনেক বড় বড় রাজনীতিবিদ বিপদে পড়েন। এই স্ক্যান্ডাল সাথে মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন বা এর অর্থনৈতিক ধাক্কা ক্ল্যানকে দুর্বল করে দেয়। মানুষ তখন নিজেদের পেট চালানোর জন্য ব্যস্ত। $10 দিয়ে ঘৃণার মেম্বারশিপ কেনার সামর্থ্য তাদের ছিল না। 1940-এর দশকে আমেরিকার সরকার ক্ল্যানের বিরুদ্ধে কর ফাঁকির মামলা করে। লক্ষ লক্ষ ডলার বকেয়া ট্যাক্স দিতে না পেরে 1944 সালে আনুষ্ঠানিকভাবে এই দ্বিতীয় ক্ল্যানের বিলুপ্তি ঘটে। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি শেষ হয়েছিল, নাকি তারা আবার গর্তে লুকিয়ে পরবর্তী সুযোগের অপেক্ষা করছিল? কারণ আমরা জানি 1950-এর দশকে সিভিল রাইটস মুভমেন্ট এর সময় তারা আবারও ফিরে এসেছিল, আরো হিংস্র হয়ে, আরো রক্তাক্ত হয়ে। তো চলুন সেই গল্প জেনে নিই। 1950-এর দশক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, পৃথিবী জুড়ে হিটলারের ন্যাৎসিবাদের পতন ঘটেছে। কিন্তু আমেরিকার বুকে তখনও এক অন্যরকম যুদ্ধ শুরু হওয়ার অপেক্ষায়। এই যুদ্ধ কোনো বাইরের শত্রুর বিরুদ্ধে নয়, এই যুদ্ধ নিজেদের দেশের মানুষের বিরুদ্ধে। আমেরিকার দক্ষিণাঞ্চলে তখন পরিবর্তনের হাওয়া বইছে। মার্টিন লুথার কিং জুনিয়র এবং রোজা পার্কসের মতো নেতাদের হাত ধরে কৃষ্ণাঙ্গরা প্রথমবারের মতো সাহস করে মাথা তুলে দাঁড়িয়েছে। তারা আর বাসের পিছনের সিটে বসতে রাজি নয়। তারা শ্বেতাঙ্গদের সঙ্গে একই স্কুলে পড়তে চায়, একই রেস্তোরাঁয় খেতে চায়। 1954 সালে সুপ্রিম কোর্ট যখন রায় দিল যে স্কুলে আর বর্ণ বৈষম্য করা যাবে না, তখন দক্ষিণের রক্ষণশীল শ্বেতাঙ্গ সমাজ যেন আকাশ থেকে পড়ল। তাদের দীর্ঘদিনের সাজানো শ্বেতাঙ্গ আধিপত্য হুমকির মুখে। আর ঠিক এই অস্থিতিশীল সময়ে ইতিহাসের অন্ধকার গর্ত থেকে তৃতীয়বারের মতো ফনা তুলল সেই বিষাক্ত সাপ, কু ক্ল্যাক্স ক্ল্যান বা কে। তবে এবারের ক্ল্যান 1920-এর দশকের সেই বিশাল সুশৃঙ্খল বা কর্পোরেট ক্ল্যান ছিল না। এবারের ক্ল্যান ছিল অনেক বেশি ভয়ঙ্কর, বিচ্ছিন্ন এবং বেপরোয়া। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ডেথ স্কোয়াড বা ঘাতক বাহিনী হিসেবে কাজ শুরু করে। তাদের লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে, যত রক্তই ঝরাতে হোক না কেন, সিভিল রাইটস মুভমেন্ট বা নাগরিক অধিকার আন্দোলনকে থামিয়ে দেওয়া। তারা স্লোগান তুলল, সেগ্রিগেশন ফর এভার। 1960-এর দশকের শুরুটা ছিল আমেরিকার ইতিহাসের অন্যতম কলঙ্কজনক সময়। ক্ল্যান সদস্যরা পুলিশের সাথে হাত মিলিয়ে এক অলিখিত সন্ত্রাসের রাজত্ব কায়েম করল। আপনারা শুনলে অবাক হবেন যে এই সময়ে দক্ষিণের অনেক শহরের পুলিশ এবং ক্ল্যানের মধ্যে কোনো পার্থক্য ছিল না। দিনের বেলা যারা পুলিশের ইউনিফর্ম পরত, রাতের বেলা তারাই সাদা জুব্বা পরে মানুষ খুন করতে বের হতো। এর জলজ্যান্ত প্রমাণ পাওয়া যায় 1961 সালে। একদল সাহসী তরুণ-তরুণী, যাদের বলা হতো ফ্রিডম রাইডার্স, তারা বাসে চড়ে দক্ষিণের রাজ্যগুলোতে যাচ্ছিল বর্ণবৈষম্যের প্রতিবাদ করতে। মে মাসে তাদের বাসটি যখন আলাবামার অ্যানিস্টন শহরে পৌঁছায়, তখন ক্ল্যান সদস্যরা বাসটিকে ঘিরে ফেলে। তারা বাসের চাকা ফুটো করে দেয়, ভিতরে আগুন ধরিয়ে দেয় এবং দরজা বন্ধ করে যাত্রীদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করে। যাত্রীরা যখন কোনো মতে জানালা ভেঙে বেরিয়ে আসে, তখন বাইরে লাঠি আর লোহার রড নিয়ে দাঁড়িয়েছিল ক্ল্যানের গুন্ডারা। রক্তে ভেসে গিয়েছিল অ্যানিস্টনের মাটি। সবচেয়ে মর্মান্তিক বিষয় ছিল, পুলিশ তাদের 15 মিনিট সময় দিয়েছিল ইচ্ছে মতো পেটানোর জন্য। পুলিশ প্রধান বুল কনর ক্ল্যানকে বলেছিলেন, তোমরা 15 মিনিট সময় পাবে, এর মধ্যে যা খুশি করো, পুলিশ আসবে না। কিন্তু ক্ল্যানের পাশবিকতা তখনও চূড়ান্ত রূপ দেখায়নি। পৃথিবী তো কখনো জানত না মানুষ কতটা নিচে নামতে পারে। সেই দিনটি ছিল 1963 সালের 15 সেপ্টেম্বর। দিনটি ছিল রবিবার। আলাবামার বার্মিংহাম শহর, এই শহরটিকে তখন বলা হতো বোম্বিংহাম, কারণ ক্ল্যান সদস্যরা নিয়মিত এখানে কৃষ্ণাঙ্গদের বাড়িতে বোমা ফাটাত। শহরের কেন্দ্রস্থলে ছিল 16th স্ট্রিট ব্যাপটিস্ট চার্চ।
এটি শুধু একটি গির্জা ছিল না, এটি ছিল কৃষ্ণাঙ্গদের আশা ভরসার কেন্দ্রবিন্দু। এখানেই মার্টিন লুথার কিং এবং অন্যান্য নেতারা মিটিং করতেন। সেদিন ছিল ইয়ুথ ডে বা যুব দিবস। সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, চার্চের ভেতরে শিশুরা নতুন জামাকাপড় পরে ছোটাছুটি করছে। চার্চের বেসমেন্টে বা নিচতলায় 4টি ছোট মেয়ে, এডি মে কলিন্স, সিনথিয়া ওয়েসলি, ক্যারল রবার্টসন এবং ক্যারল ডেনিস ম্যাকনেয়ার প্রার্থনা সঙ্গীতের জন্য প্রস্তুত হচ্ছিল। তারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চুল ঠিক করছিল, একে অপরের পোশাকের প্রশংসা করছিল। তাদের মনে কোনো পাপ ছিল না, কোনো রাজনীতি ছিল না, শুধু ছিল নির্মল আনন্দ। সকাল 10:22। হঠাৎ এক বিকট শব্দে পুরো বার্মিংহাম কেঁপে উঠল। মনে হলো যেন ভূমিকম্প হয়েছে। চার্চের পূর্ব দিকের দেওয়ালটি মুহূর্তেই মধ্যে ধসে পড়ল। ধুলো, ধোঁয়া আর ইটের স্তূপে অন্ধকার হয়ে গেল চারপাশ। মানুষের আর্তনাদ আর কান্নায় ভারী হয়ে উঠল বাতাস। বোমাটি রাখা হয়েছিল ঠিক সেই সিঁড়ির নিচে, যার পাশেই ছিল মেয়েদের ড্রেসিং রুম। ধুলো যখন একটু কমল, তখন ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হলো সেই 4টি ফুলের মতো মেয়ের ক্ষতবিক্ষত মৃতদেহ। তাদের অপরাধ কী ছিল? তারা কোনো মিছিলে ছিল না, তারা কাউকে আক্রমণ করেনি। তাদের একমাত্র অপরাধ ছিল তাদের গায়ের রং কালো নিয়ে জন্মেছিল। এই ঘটনা শুধু আমেরিকার কৃষ্ণাঙ্গ সমাজকে নয়, পুরো বিশ্বকে নাড়িয়ে দিল। ছোট ছোট কফিনগুলোর ছবি যখন খবরের কাপড়ে ছাপা হলো, তখন পাষাণ হৃদয়ের মানুষের চোখেও জল চলে এলো। মার্টিন লুথার কিং জুনিয়র তার বিখ্যাত ভাষণে বললেন, এই শিশুদের রক্ত আমাদের সবাইকে জাগিয়ে তোলার জন্য ঝরেছে। এতদিন এফবিআই এবং ফেডারেল সরকার এক প্রকার নীরব দর্শকের ভূমিকা পালন করছিল, কিন্তু 4টি শিশুর মৃত্যু ওয়াশিংটনকে বাধ্য করল নড়েচড়ে বসতে। এফবিআই প্রধান জে এডগার হুভার, যিনি নিজেও সিভিল রাইটস আন্দোলনের খুব একটা পক্ষে ছিলেন না, তিনিও বুঝতে পারলেন কু ক্ল্যাক্স ক্ল্যান এখন আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন এফবিআইকে নির্দেশ দিলেন যে কোনো মূল্যে ক্ল্যানকে ধ্বংস করতে হবে। শুরু হলো এফবিআই এর এক গোপন এবং বিধ্বংসী অপারেশন, যার নাম ছিল কোইনটেলপ্রো বা কাউন্টার ইন্টেলিজেন্স প্রোগ্রাম। এফবিআই জানতো ক্ল্যানের সদস্যদের সরাসরি গ্রেফতার করে খুব একটা লাভ হবে না, কারণ স্থানীয় আদালত এবং জুরি বোর্ডে ক্ল্যানের লোক বসে আছে। তাই তারা ভিন্ন পথ বেছে নিল। তারা ক্ল্যানের ভিতরে ভাঙন ধরানোর কৌশল নিল। এফবিআই এজেন্টরা দক্ষিণের শহরগুলোতে সাধারণ মানুষের ছদ্মবেশে ছড়িয়ে পড়ল। তাদের ক্ল্যানের সদস্যদের টাকার লোভ দেখিয়ে ইনফর্মার বা গুপ্তচরে পরিণত করতে শুরু করল। ভাবুন একবার, যে লোকটা আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হোয়াইট পাওয়ার স্লোগান দিচ্ছে, সে আসলে এফবিআই এর কাছে আপনার সব গোপন খবর পাচার করছে। 1964 সালে মিসিসিপিতে যখন 3 জন সিভিল রাইটস কর্মী মাইকেল সোয়ার্নার, জেমস চ্যানি এবং অ্যান্ড্রু গুডম্যানকে ক্ল্যান সদস্যরা অপহরণ করে নির্মমভাবে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখে, তখন এফবিআই প্রায় 200 জন এজেন্টকে সেখানে পাঠায়। এই তদন্তের নাম দেওয়া হয়েছিল মিসিসিপি বার্নিং। টাকার বিনিময়ে ক্ল্যানের একজন সদস্যই বলে দেয় কোথায় লাশগুলো পোতা আছে। এফবিআই ক্ল্যান নেতাদের মধ্যে সন্দেহের বীজ বুনে দেয়। তারা বেনামে চিঠি পাঠাতে শুরু করে এক নেতার কাছে আরেক নেতার নামে। তোমার স্ত্রী ওই নেতার সঙ্গে পরকীয়া করছে, ও এফবিআইয়ের কাছে টাকা খাচ্ছে। এসব গুজবে ক্ল্যান সদস্যরা একে অপরের অবিশ্বাস করতে শুরু করে। তারা বুঝতে পারছিল না কে আপন কে পর। যে সংগঠনটি দাঁড়িয়েছিল অন্ধবিশ্বাসের উপর, সেই সংগঠনের ভিত্তি নড়বড়ে হয়ে গেল। একে একে গ্রেপ্তার হতে লাগলো ক্ল্যানের দুর্ধর্ষ সব নেতারা। রবার্ট শেলটন, স্যাম বোওয়ার্সের মতো যারা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবত, তাদের হাতে হাতকড়া পড়ল। বার্মিংহাম চার্চে বোমা হামলাকারী ডিনামাইট বব চ্যাম্বলিসকেও শেষমেশ বিচারের মুখোমুখি হতে হলো, যদিও তাতে অনেক সময় লেগেছিল। 60-এর দশকের শেষের দিকে এসে দেখা গেল কু ক্ল্যাক্স ক্ল্যান নামক সেই বিশাল বিষধর সাপটি
আর নেই, তাদের মাথা থেঁতলে দেওয়া হয়েছে, তাদের শরীর টুকরো টুকরো হয়ে গেছে। যেই সংগঠন একসময় আমেরিকার প্রেসিডেন্ট ঠিক করত যে সংগঠনের সদস্যরা, সেই সংগঠনের সদস্যরা এখন পরিচয় দিতেও ভয় পায়। তবে বন্ধুরা, গল্প কি এখানেই শেষ? একটি সাপকে মারা যায়, কিন্তু সাপের বিষকে কি সমাজ থেকে পুরোপুরি বের করা সম্ভব? এফবিআই এর অভিযানের ফলে ক্ল্যান ভেঙে চুরমার হয়ে গেল ঠিকই, কিন্তু সেই উগ্র মতাদর্শের মানুষেরা কোথায় গেল? তারা হারিয়ে গেল, নাকি নতুন কোনো রূপে, নতুন কোনো নামে আবার ফিরে আসার অপেক্ষায় রইল? ১৫০ বছরের এই ইতিহাসের উপসংহার আমরা সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। ১৯৭০-এর দশকে এফবিআই এর ধরপাকড়ে কু ক্ল্যাক্স ক্ল্যান তখন ছন্নছাড়া। তাদের সেই বিশাল সাম্রাজ্য তখন টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু তখনও তাদের বিষদাঁত পুরোপুরি ভাঙা সম্ভব হয়নি। তারা তখনও দক্ষিণের কিছু কিছু জায়গায় টিমটিম করে জ্বলছিল। কিন্তু ১৯৮১ সালে এমন একটি ঘটনা ঘটল যা ক্ল্যানের মেরুদণ্ড চিরতরে ভেঙে দিল। তবে এবার কোনো বন্দুকযুদ্ধের মাধ্যমে নয়, বরং এক মায়ের জেদ এবং আদালতের রায়ের মাধ্যমে। ঘটনাটি আলাবামার মোবিল শহরের। ১৯৮১ সালের এক রাত। ১৯ বছরের কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ডোনাল্ড তার বোনের জন্য সিগারেট কিনতে বেরিয়েছিল। সে আর বাড়ি ফিরেনি। পরদিন সকালে রাস্তার পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ক্ল্যানের ২ সদস্য তাকে হত্যা করেছিল শুধুমাত্র তাদের রাগ মেটানোর জন্য, কারণ অন্য একটি মামলায় একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি ছাড়া পেয়েছিল, আর ক্ল্যান চেয়েছিল তার বদলা হিসেবে যেকোনো একজন কৃষ্ণাঙ্গকে হত্যা করতে। মাইকেল ছিল তাদের সেই বলির পাঠা। পুলিশ প্রথমে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মাইকেলের মা বিউলা মে ডোনাল্ড হার মানেননি। তিনি ছিলেন একজন সাধারণ নারী, কিন্তু ছেলের হত্যার বিচার চাইতে তিনি এমন এক কাজ করলেন যা কেউ ভাবতে পারেনি। তিনি খুনিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা তো করলেনই, পাশাপাশি তিনি ইউনাইটেড ক্ল্যান্স অফ আমেরিকা এর বিরুদ্ধে দেওয়ানি মামলা বা সিভিল স্যুট ঠুকে দিলেন। সবাই তাকে বলেছিলেন ক্ল্যানের বিরুদ্ধে মামলা করে তুমি জিততে পারবে না, কিন্তু বিউলাসি বলেছিলেন, আমি টাকা চাই না, আমি চাই ওরা দেউলিয়া হয়ে যাক। ১৯৮৭ সালে আদালত ঐতিহাসিক রায় দিল। জুরি বোর্ড ক্ল্যানকে নির্দেশ দিল মাইকেলের মাকে $7 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে। এই বিশাল অঙ্কের টাকা দেওয়ার সামর্থ্য ক্ল্যানের ছিল না, ফলে তাদের জাতীয় সদর দপ্তর বা হেডকোয়ার্টার বিক্রি করে দিতে হয়। যে বাড়িটিতে বসে তারা মানুষ খুন করার পরিকল্পনা করত, সেই বাড়িটির মালিকানা চলে যায় মাইকেলের মায়ের হাতে। তিনি সেই বিল্ডিং বিক্রি করে দিয়ে ক্ল্যানকে রাস্তায় নামিয়ে দেন। এই একটি মামলায় ছিল কু ক্ল্যাক্স ক্ল্যানের জন্য চূড়ান্ত আঘাত। টাকার অভাবে তাদের সংগঠন চালানো অসম্ভব হয়ে পড়ে। নেতারা একে অপরকে দোষারোপ করে আলাদা হয়ে যায়। তাদের সেই অদৃশ্য সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তো বন্ধুরা, ইতিহাস বড়ই অদ্ভুত। একটি সংগঠনকে ধ্বংস করা সহজ, তার ব্যাংক অ্যাকাউন্ট খালি করা সহজ, কিন্তু মানুষের মগজে ঢুকে যাওয়া ঘৃণার ভাইরাস ধ্বংস করা কি অতটাই সহজ? বিংশ শতাব্দীর শেষ দিকে এবং একবিংশ শতাব্দীর শুরুতে কু ক্ল্যাক্স ক্ল্যান তাদের খোলস পাল্টাতে শুরু করেছে। তারা বুঝতে পারে সাদা চাদর আর ত্রিকোণ টুপি পরে এখন আর মানুষকে ভয় দেখানো যাবে না। তাই তারা নতুন কৌশল নিল। ১৯৮০ থেকে ৯০-এর দশকে ডেভিড ডিউক এর মতো ক্ল্যান নেতারা তাদের পুরনো উগ্র চেহারা লুকিয়ে ফেলার চেষ্টা করলেন। তারা সাদা রোগ খুঁড়ে ফেললেন, পরলেন দামি স্যুট টাই। তারা টিভিতে এসে নম্র ভাষায় কথা বলতে শুরু করলেন। তারা নিজেদের বর্ণবাদী না বলে দাবি করলেন শ্বেতাঙ্গ অধিকার কর্মী হিসেবে। তারা বলতে শুরু করলেন, আমরা কাউকে ঘৃণা করি না, আমরা শুধু নিজেদের ঐতিহ্য রক্ষা করতে চাই। একে বলা হয় ক্ল্যানের প্লাস্টিক সার্জারি। আর আজকের দিনে কু ক্ল্যাক্স ক্ল্যান হয়তো প্রাতিষ্ঠানিকভাবে মৃত, তাদের সেই বিশাল র্যালি আর দেখা যায় না, কিন্তু তাদের প্রেতাত্মা ভর করেছে ইন্টারনেটের উপর। আজকের যুগে বার্নিং ক্রস বা জ্বলন্ত ক্রস হলো কম্পিউটারে স্ক্রিন, ফেসবুক, টুইটার, 4chan,
বা ডার্ক ওয়েবের অন্ধকার গলিতে তারা নতুন নামে ফিরে এসেছে। আজ তাদের বলা হয় অল্ট রাইট বা শ্বেতাঙ্গ আধিপত্যবাদী। আপনারা হয়তো 2017 সালের ভার্জিনিয়ার শার্লটসভিলে এর ঘটনার কথা মনে রেখেছেন। সেখানে শত শত শ্বেতাঙ্গ যুবক মশাল হাতে রাস্তায় নেমেছিল, তাদের মুখে সেই পুরনো স্লোগান জিউইশ নট রিপ্লেস আস, অর্থাৎ ইহুদিরা আমাদের জায়গা নিতে পারবে না। তাদের হাতে হয়তো ক্ল্যানের পতাকা ছিল না, কিন্তু তাদের মনে ছিল সেই একই 150 বছরের পুরনো ঘৃণা। সেই মিছিলে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছিল হেদার হেয়ার নামের এক তরুণীকে। এটি প্রমাণ করে যে কু ক্ল্যাক্স ক্ল্যান নামক সংগঠনটি হয়তো ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু তাদের রেখে যাওয়া ঘৃণার বীজ এখনো আমাদের সমাজে গভীরভাবে লুকিয়ে আছে। আগে তারা দল বেঁধে হামলা করত, এখন তারা লন উলফ বা একাকী হামলাকারী হিসেবে মসজিদে, চার্চে বা শপিং মলে গুলি চালায়। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে শুরু করে আমেরিকার বাফালো সুপার মার্কেটের শুট আউট, সবই যেন একই সূত্রে গাঁথা। 150 বছরের দীর্ঘ রক্তক্ষয়ী ইতিহাস আমাদের সামনে একটি আয়না ধরে আছে। কু ক্ল্যাক্স ক্ল্যান শুরু হয়েছিল 6 তরুণের নিছক মজা থেকে। সেই মজা কিভাবে লাখো মানুষের মৃত্যুর কারণ হলো, কিভাবে একটি জাতি নিজেদের মধ্যে বিভাজন হয়ে গেল, তা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ঘৃণা আগুনের মতো, এটি যাকে পোড়াতে চায় তার চেয়েও বেশি পুড়িয়ে দেয় যে ঘৃণা ছড়ায় তাকেই। কু ক্ল্যাক্স ক্ল্যান চেয়েছিল ভয়ের রাজত্ব কায়েম করতে, শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। কিন্তু তারা কি সফল হয়েছে? না, বরং তারা প্রমাণ করেছে যে ভয়ের আয়ু খুব কম। তারা চেয়েছিল আমেরিকাকে সাদা বা কালোয় ভাগ করতে, কিন্তু আমেরিকার সেনাবাহিনী থেকে শুরু করে হোয়াইট হাউস, সব জায়গায় সব বর্ণের মানুষের জয় জয়কার। ক্ল্যানের সেই গ্র্যান্ড উইজার্ডদের নাম আজ মানুষের ঘৃণার সাথে উচ্চারণ করে, কিন্তু মার্টিন লুথার কিং জুনিয়র, রোজা পার্কস বা বিউলা মে ডোনাল্ড এর নাম মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। ইতিহাসের শিক্ষা এটিই, অস্ত্র বা ভয় দেখিয়ে সাময়িকভাবে ক্ষমতা দখল করা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। অন্ধকার দিয়ে অন্ধকারকে তাড়ানো যায় না বলেই কেবল আলো তা পারে। ঘৃণা দিয়ে ঘৃণাকে দূর করা যায় না, কেবল ভালোবাসাই তা পারে। বন্ধুরা, আমেরিকার ইতিহাসের এই কালো অধ্যায়টি সম্পর্কে জেনে আপনার কি মনে হলো? আজকের আধুনিক সমাজেও কি আমাদের বর্ণ বৈষম্য বা ঘৃণার উপস্থিতি দেখতে পাই? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ ইতিহাস জানা জরুরি, যাতে আমরা একই ভুল ভবিষ্যতে আর না করি। ভিডিওটি যদি আপনাকে ভাবিয়ে তোলে তবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চোরাবালির আজকের এই পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই ইতিহাসের নতুন কোনো গোপন অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং ঘৃণাকে না বলুন। ধন্যবাদ।